আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স। শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকের মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। আজকের মানডে নাইট রয়ের শোটা কিক অফ করে ট্রিপল এইচ মূলত জন সিনা ইন্ট্রোডাকশনের জন্য আসে। জন সিনা গ্রেটেস্ট অফ অল টাইম, একজন সুপারস্টার কেন গ্রেটেস্ট অফ অল টাইম হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলে। তো অনেক সুন্দরভাবে কিন্তু ট্রিপল এইচ জন সিনাকে ইন্ট্রোডাকশন করে, এরপরে জন সিনা চলে আসে। জন সিনা রিং এর মধ্যে এসে সে কথা বলতে শুরু করে, সে সকলকে ধন্যবাদ জানায় তাকে সাপোর্ট করার জন্য, তাকে ভালোবাসার জন্য। ফ্যান্সদের ভালোবাসা, ফ্যান্সদের সাপোর্টের কারণে কিন্তু জন সিনা এ পর্যন্ত আসতে পেরেছে। আর জন সিনা আজকে এমন একটা পর্যায়ে আছে যেখানে জন সিনা লাস্ট অপোনেন্ট বের করার জন্য টুর্নামেন্ট করতে হচ্ছে। তো এরকম ভাবে জন সিনা কথা বলে। তাছাড়া এনএক্সটি এর সুপারস্টারদের ব্যাপারেও কিন্তু জন সিনা কথা বলে। জন সিনা লাস্ট অপোনেন্টের জন্য যে টুর্নামেন্ট হচ্ছে সেখানে কিন্তু এনএক্সটি এর সুপারস্টারদেরও অপরচুনিটি দেওয়া হয়েছে জন সিনা লাস্ট অপোনেন্ট হওয়ার জন্য। এরপর সেখানে ডমিনিক মিস্টিরিও চলে আসে। ডমিনিক মিস্টিরিও এসে জন সিনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। জন সিনার সময় শেষ, এখন সময়টা ডমিনিক মিস্টিরিও কোম্পানি ফিউচার, সে ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন, সে গ্রেটেস্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন অফ অল টাইম। তাই এখন জন সিনা সেলিব্রেশনের থেকে ডমিনিক মিস্টিরিও সেলিব্রেশন করাটা বেশি জরুরি। এখন যদি কেউ সব থেকে বেশি প্রায়োরিটি পায় তাহলে সেটা ডমিনিক মিস্টিরিও। আর এই বিষয়গুলো নিয়ে যদি জন সিনার কোনো সমস্যা থাকে তাহলে ডমিনিক মিস্টিরিও প্রথমে জন সিনাকেই বাজিয়ে দিবে, এমনটাই কিন্তু ডমিনিক মিস্টিরিও বলে। তো এরকম কথাবার্তা বলার পরে জন সিনা কিন্তু রেগে যায় এবং জন সিনা ডমিনিক মিস্টিরিওকে বলে, তুমি বোধহয় ভুলে গেছো তুমি কার সঙ্গে কথা বলতেছো এবং তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলতেছো। তুমি বস চেনে আছো এবং তুমি কথা বলতেছো জন সিনার সঙ্গে। তুমি ভুল সময়, ভুল জায়গায়, ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছো। দেখো, আমি তোমার বাবাকে রেসপেক্ট করি, তাই তোমাকে বলতেছি তুমি এখান থেকে চলে যাও। আর তুমি কি বললে, তুমি আমার সঙ্গে ফাইট করতে চাও? যদি আমি সত্যিই তোমার সঙ্গে ফাইট করি তাহলে কিন্তু তোমার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা হারতে হবে। তো তোমার জন্য এটাই ভালো হবে, তুমি এখান থেকে চলে যাও। তবে ডমিনিক মিস্টিরিও জন সিনার কথা শোনে না। আর এর মাঝখানে কিন্তু ট্রিপল এইচ ঢুকে যায়। ট্রিপল এইচ সেখানে একজন রেফারিকে কল্ড আউট করে এবং তৎক্ষণাৎ জন সিনা এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ অফিসিয়াল করে দেয়। এখন বিষয় হলো, জন সিনা এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য মানডে নাইট শোতে ম্যাচ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে বিষয়টা হলো, জন সিনাকে যখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন করা হবে, এটা যখন আগে ভাগেই ঠিক করা হয়েছে, তাহলে কেন এই ম্যাচটা ওপেনিং এ রাখা হলো? এটা কেন মেইন ইভেন্টে রাখা হলো না? যেহেতু এই বিষয়টা আগে থেকেই ঠিক করা আছে তাহলে তো এই ম্যাচটা মেইন ইভেন্টে রাখা যেতেই পারতো। এই ম্যাচটা কেন মেইন ইভেন্টে রাখা হলো না? রিয়া রিপ্লি মেইন ইভেন্টে আসবে এর জন্যই, রিয়া রিপ্লি ট্রিপল এইচ এর ফেভারিট, এর জন্যই কি জন সিনার এই ম্যাচটা মেইন ইভেন্টে রাখা হয়নি? হতে পারে এটা মিড কার্ড চ্যাম্পিয়নশিপ, তবে জন সিনা তো আর মিড কার্ড লেভেলের সুপারস্টার না। আর সে যেহেতু তার ক্যারিয়ারে একবারও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়নি, সে যেহেতু একবারও গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়নি, সে তার ক্যারিয়ারে ফার্স্ট টাইম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে, ফার্স্ট টাইম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবে। তো এই মোমেন্টটা বা এই ম্যাচটা কিন্তু ডেফিনেটলি মেইন ইভেন্টে থাকা ডিজার্ভ করতো। তবে রিয়া রিপ্লি ট্রিপল এইচ এর ফেভারিট, এর জন্য হয়তো বা এই ম্যাচটা মেইন ইভেন্টে রাখা হয়নি, আমি বলতে পারবো না। তো যাই হোক, এবার কথা বলি এই ম্যাচের ব্যাপারে। এই ম্যাচটাও কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি আমার কাছে। আর এটার পেছনে কারণ হলো, এই ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না। এই ম্যাচটা কিন্তু অনেক বেশি স্লো ছিল। জন সিনাকে কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বাজেভাবে বুক করা হয়েছে। জন সিনার উপরে কিন্তু ডমিনিক মিস্টিরিও প্রথমেই অ্যাটাক করে, আর জন সিনা কিন্তু শুরু থেকেই মার খাচ্ছিল এবং সে মার খেয়ে সে কিন্তু উঠতেই পারতেছিল না, সে কিন্তু ফাইট ব্যাকই করতে পারতেছিল না। জন সিনাকে দেখে কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে জন সিনা বুড়ো হয়ে গেছে, জন সিনা দুর্বল হয়ে গেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো এরকম ভাবে কিন্তু জন সিনাকে বুক না করলেও পারতো। তো এটা নিয়ে কিন্তু ডেফিনেটলি আমার অভিযোগ থাকবে জন সিনার বুকিং প্লাস জন সিনার এই ম্যাচটা মেইন ইভেন্টে না রাখা নিয়ে। তো যাই হোক, প্রথমে জন সিনা মার খায়, এরপরে জন সিনা ফাইট ব্যাক করে। জন সিনা যখন ফাইট ব্যাক করে তখন কিন্তু আবার ডমিনিক মিস্টিরিও এই ম্যাচের মধ্যে হিল ট্রিক্স করতে শুরু করে। সে রিং প্রোটেক্টর খুলে ফেলে, সে স্টিল চেয়ার নিয়ে আসে, আরো অনেক ঝামেলা করে। তবে শেষ পর্যন্ত জন সিনা কিন্তু এই ম্যাচের মধ্যে আবারও ফাইট ব্যাক করে এবং একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সে কিন্তু ফাইনালি ডমিনিক মিস্টিরিওকে বিট করে এবং সে হয় নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং সে হয় একই সঙ্গে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। তো জন সিনা গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়া নিয়ে তো আমি ডেফিনেটলি খুশি। তবে আবারও বলতেছি, এই ম্যাচে জন সিনার বুকিং প্লাস এই ম্যাচটা মেইন ইভেন্টে রাখা না হওয়ার কারণে আমার ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে অভিযোগ থেকেই যাবে।
এরপর আমরা ব্যাক স্টেজে জন সিনার একটা সেগমেন্ট দেখতে পাই। এটা মূলত জন সিনার সেলিব্রেশন ছিল। ব্যাক স্টেজে সকল সুপারস্টারদের সঙ্গে কিন্তু জন সিনা মিট আপ করে, সেখানে কিন্তু সকল সুপারস্টাররা ছিল, সেখানে জে উসো ছিল, রে মিস্টেরিও ছিল, কডি রোডস ছিল, সকলের সঙ্গেই কিন্তু জন সিনা মিট আপ করে। তো এরকম টাইপের একটা সেগমেন্টও কিন্তু আমরা ব্যাক স্টেজে দেখতে পাই জন সিনাকে নিয়ে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের প্রথম ম্যাচ হিসেবে রুসেভ এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। প্রথমে মনে হচ্ছিল এই ম্যাচটা অনেক ভালো হবে, দুজন হেভিওয়েট সুপারস্টার মুখোমুখি হলে ম্যাচটা যেরকম হবার কথা ছিল সেরকম কিন্তু এই ম্যাচটা হয়নি। তার মানে এটাও না যে এই ম্যাচটা খুব বেশি খারাপ হয়েছে, এই ম্যাচটা ভালো হয়েছে, বলা যায় এভারেজ টাইপের একটা ম্যাচ ছিল। এই ম্যাচটা নিয়ে যেরকম এক্সপেকটেশন ছিল তেমনটা না হলেও মোটামুটি ভালো একটা ম্যাচ ছিল। ডেমিয়ান প্রিস্ট এবং রুসেভ কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে, তবে এই ম্যাচের মধ্যে রুসেভ ডেমিয়ান প্রিস্টের উপরে একটু বেশি ডমিনেট করেছে এবং শেষ পর্যন্ত রুসেভ কিন্তু ডেমিয়ান প্রিস্টকে এই ম্যাচের মধ্যে হারায় এবং ফার্স্ট রাউন্ডে রুসেভ কিন্তু কোয়ালিফাই করে নেয়। এরপর আমরা ব্যাক স্টেজে অ্যাডাম পেয়ার্স, এজে স্টাইলস এবং ড্রাগন লির মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। এই সেগমেন্টের মধ্যে মূল বিষয়টা এটাই ছিল, এজে স্টাইলস এবং ড্রাগন লি তারা কিন্তু ফাইটিং চ্যাম্পিয়ন, তারা তাদের নেক্সট অপোনেন্ট বা নেক্সট চ্যালেঞ্জারের জন্যই কিন্তু অ্যাডাম পেয়ার্স এর কাছে যায়। অ্যাডাম পেয়ার্স বলে যে খুব শীঘ্রই তোমরা তোমাদের নেক্সট অপোনেন্ট পেয়ে যাবা, তার আগে বলো তোমাদের এই টিমের নাম কি হবে। তো এজে স্টাইলস বলে যে আমার কাছে আপাতত কোনো নাম ঠিক করা নাই, তবে ড্রাগন লি বলে যে আমি নাম ঠিক করে নিয়েছি। তো এরকম টাইপের একটা সেগমেন্ট। এরপরে সেখানে ম্যাকজিন ডুপ্রি চলে আসে। ম্যাকজিন ডুপ্রি এসে অ্যাডাম পেয়ার্সকে বলে যে আমি রেডি হয়ে গেছি বেকি লেন্সের সঙ্গে ফাইট করার জন্য, বেকি লেন্সের এগেনস্টে একটা ম্যাচের মধ্যে কম্পিট করার জন্য। তো অ্যাডাম পেয়ার্স আগামী মানডে নাইট শোতে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাকজিন ডুপ্রি এবং বেকি লেন্সের মধ্যে ম্যাচ অফিসিয়াল করে দেয়। আর অ্যাডাম পেয়ার্স সেখান থেকে চলে গেলে বেকি লেন্স এসে কিন্তু আবার ম্যাকজিন ডুপ্রির উপরে অ্যাটাক করে দেয়। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে দেখতে পাই। সিএম পাঙ্ক রিং এর মধ্যে আসে এবং সে সরাসরি লোগান পলকে কলড আউট করে দেয় গত মানডে নাইট শোতে যা কিছু হয়েছে এর জন্য। সেখানে লোগান পল চলে আসে, তবে লোগান পল কিন্তু রিং পর্যন্ত যায় না, সে কিন্তু এপ্রিলের উপরেই থাকে এবং সে সিএম পাঙ্ককে বলে যে তুমি এত পাগল কেন হয়েছো, আমি তোমার থেকে বেশি স্মার্ট বলে। এখানে যারা আছে আমি আসলে সবার থেকেই বেশি স্মার্ট, আমি আসলে নিউ ভিশন দেখতেছি। এরপরে সেখানে পল হেইম্যান, ব্রানসন রিড এবং ব্রান বেকার চলে আসে। পল হেইম্যান সিএম পাঙ্ককে উদ্দেশ্য করে বলে আমার যতগুলো ক্লায়েন্ট ছিল তাদের মধ্যে তুমি সব থেকে বেশি দুর্ভাগা, তুমি সব থেকে বেশি আনলাকি, কারণ তোমার কোনো ফ্রেন্ড নেই, তোমার কোনো পার্টনার নাই। হয় তুমি তাদেরকে ধোকা দিয়েছ, না হলে তারা তোমাকে ধোকা দিয়েছে, তোমাকে বাঁচানোর জন্য কিন্তু কেউ নেই। এরপরে সবাই মিলে কিন্তু সিএম পাঙ্কের উপরে অ্যাটাক করার জন্য যায়, সবাই মিলে কিন্তু সিএম পাঙ্ককে একেবারে ঘিরে নেয়। তবে সেখানে কিন্তু জে উসো চলে আসে এবং জে উসো এসে কিন্তু সিএম পাঙ্কের পার্টনার হয়ে যায়। জে উসো আসার পরেও কিন্তু জে উসো এবং সিএম পাঙ্ক দুজন, অপর টিমে কিন্তু ব্রনসন রিড, ব্রান বেকার এবং লোগান পল, তারা কিন্তু তিনজন। তো সেখানে কিন্তু কডি রোডস চলে আসে, কডি রোডস এসে কিন্তু এখানে সিএম পাঙ্ক এবং জে উসোর টিমে জয়েন করে। তো এখানে তিনজন হয়ে যায় এবং এই 6 জনের মধ্যে আমরা ফাইটিং দেখতে পাই। এই 6 জনের মধ্যে আমরা একটা ব্রল দেখতে পাই এবং শেষ পর্যন্ত জে উসো, সিএম পাঙ্ক এবং কডি রোডসকে কিন্তু আপার হ্যান্ড দেওয়া হয়। তারা কিন্তু ব্রনসন রিড, ব্রান বেকার, পল হেইম্যান এবং লোগান পল 4 জনকে মেরে মুড়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। তবে এখানে সব থেকে খারাপ বিষয় হলো আজকের মানডে নাইট শোতেও কিন্তু রোমান রেইন্স আসেনি। রোমান রেইন্সের জায়গায় কিন্তু কডি রোডসকে নিয়ে আসা হয়েছে। আর রোমান রেইন্সকে না নিয়ে আসার পেছনে কারণ হলো রোমান রেইন্স কিন্তু এবার টিম লিডার হবে না। আমি কিন্তু আগেই জানিয়ে দিয়েছি এবার ওয়ার গেমস এর জন্য কিন্তু রোমান রেইন্স লিডার হবে না, এবার লিডার হবে কিন্তু সিএম পাঙ্ক। তো রোমান রেইন্স হয়তোবা আগামী মানডে নাইট শোতে আসবে। আর এক্সপেক্টেড যে আমরা আগামী মানডে নাইট শোতে হয়তোবা ব্রক লেসনারকেও দেখতে পাবো। এবার দ্য ভিশনের টিমকেও কিন্তু একটু শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে। ব্রক লেসনার আসলে কিন্তু দ্য ভিশন আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, যেটা কিন্তু আসলেই দরকার। তো দেখা যাক আগামী মানডে নাইট শোতে রোমান রেইন্স এবং ব্রক লেসনার আসে কিনা। তবে রোমান রেইন্স যদি আজকের মানডে নাইট শোতে আসতো তাহলে আজকের মানডে নাইট শোটা বা এই সেগমেন্টটা কিন্তু আরো আকর্ষণীয় হতে পারতো। তবে এখানে আরো একটা বিষয় হলো যে এই সেগমেন্টের মধ্যে কডি রোডসকে কেন নিয়ে আসা হলো, ওয়ার গেমস এর মধ্যে কডি রোডসকে কেন নিয়ে আসা হলো। কডি রোডস যদি আসলে ওয়ার গেমস এর মধ্যে থাকে
তাহলে কোম্পানির দুইজন মেজর চ্যাম্পিয়ন, দুইজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু ওয়ার গেমস এর মধ্যে থাকবে। তাহলে এবারও সার্ভাইভাল সিরিজে কিন্তু কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড হবে না। তো এই বিষয়টা কিন্তু আসলেই অত্যন্ত বাজে একটা সিদ্ধান্ত। এখানে কিন্তু কডি রোডসকে নিয়ে আসার তেমন কোনো প্রয়োজন ছিল না বলে আমার মনে হয়। আর তাছাড়া কডি তো স্ম্যাকডাউনের সুপারস্টার, তাকে হুট করে মানডে নাইট রতে নিয়ে আসা হলো এবং তাকে সরাসরি ওয়ার গেমস এর মধ্যে নিয়ে আসা হলো। এই বিষয়টা কিন্তু আসলে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে অনেকের কাছে এই বিষয়টা কিন্তু ভালো লাগতেও পারে। তবে লজিক্যালি ভাবলে এই বিষয়টা কিন্তু আসলেই তেমন ভালো কোনো সিদ্ধান্ত হয়নি। এরপর আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার এবং রাকেল রড্রিগেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটাও কিন্তু ভালো মানের একটা ম্যাচ ছিল, দুজনে এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। রিং সাইডে রক্সেন প্রেস ছিল, সে এই ম্যাচের মধ্যে ঝামেলা করে। তবে নিকি বেলাও কিন্তু রিং সাইডে ছিল, যার কারণে রক্সেন প্রেস কিন্তু এই ম্যাচের মধ্যে তেমন কিছু করতে পারেনি এবং শেষে গিয়ে স্টেফনি ভেকার রাকেল রড্রিগেজকে তার ফিনিশার হিট করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে নিকি বেলা কিন্তু স্টেফনি ভেকারের উপরে অ্যাটাক করে দেয়। ফাইনালি আজকের মানডে নাইট রতে কিন্তু নিকি বেলার হিল টার্ন হয়ে গেছে। এখন সার্ভাইভাল সিরিজে আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য নিকি বেলা এবং স্টেফনি ভেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এটা যে ঘটবে সার্ভাইভাল সিরিজে নিকি বেলা এবং স্টেফনি ভেকারের মধ্যে আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচ দেখতে পাবো, এটা কিন্তু অনেক পুরনো কথা। এটা কিন্তু আমি অনেক দিন ধরেই বলে আসতেছি। তো ফাইনালি কিন্তু আজকের মানডে নাইট রতে নিকি বেলার হিল টার্ন হয়ে গেছে। এরপর আমরা ব্যাক স্টেজে অ্যাডাম পিয়ার্স, জে উসো, সিএম পাঙ্ক এবং কডি রোডসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। সিএম পাঙ্ক অ্যাডাম পিয়ার্সকে বলে যে দেখো ওয়ার গেমস এর জন্য আমার টিম রেডি হয়ে গেছে, তুমি পল হেইম্যানকে বলো তার টিম রেডি করতে। এরপরে সেখানে উইলিয়াম রিগালো চলে আসে এবং সে এসে অফিসিয়ালি ঘোষণা দেয় ওয়ার গেমস এর জন্য। তো ফাইনালি কিন্তু ওয়ার গেমস এর বিল্ড আপ শুরু হয়ে গেছে। আর আজকের মানডে নাইট রতে এই বিষয়টা তো অফিসিয়ালি হয়ে গেছে। দ্য ভিজন ভার্সেস সিএম পাঙ্কের টিমের মধ্যে কিন্তু আমরা ওয়ার গেমস এর মধ্যে ম্যাচ দেখতে পেতে যাচ্ছি। এরপর আমরা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের দ্বিতীয় ম্যাচ হিসেবে শিনস্কে নাকামুরা এবং সেইমাসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটাও কিন্তু ভালো ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। তবে শেষ পর্যন্ত সেইমাস কিন্তু তার ফিনিশার হিট করে শিনস্কে নাকামুরাকে পিন করে সে এই ম্যাচটা জিতে যায়। তো লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের জন্য সেইমাস এবং রুসেফ দুজন কিন্তু কোয়ালিফাই করে নিয়েছে। এরপর আমরা আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস ভার্সেস আসকা এবং কাইরি সেনের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটাও কিন্তু ভালো একটা ম্যাচ ছিল, তবে ম্যাচটা কিন্তু খুব বেশি লম্বা সময় চলেনি। তবে দুই টিম কিন্তু এই ম্যাচের মধ্যে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এই ম্যাচের এন্ডিং এ আমরা দেখতে পাই নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড এসে তারা কিন্তু আসকা এবং কাইরি সেনকে হেল্প করে, যার জন্য আসকা এবং কাইরি সেন কিন্তু অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারকে হারায় এবং তারা কিন্তু নতুন উইমেন্স ট্যাগ টিম হয়ে যায়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড কিন্তু শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসের উপরে অ্যাটাক করে। আসকা এবং কাইরি সেনও কিন্তু নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের সঙ্গে যুক্ত হয় এবং চারজনে মিলে কিন্তু শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসের উপরে অ্যাটাক করতে থাকে। একটু পরে সেখানে ইয়ো স্কাই চলে আসে। ইয়ো স্কাই কিন্তু আজকের মানডে নাইট শোতে রিটার্ন হয়ে গেছে। ইয়ো স্কাই এসে কিন্তু এই চারজনকে মারে, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসকে বাঁচানোর চেষ্টা করে। তবে সেও কিন্তু মার খায়, সে একা তো আর চারজনের সঙ্গে পেরে উঠবে না। এরপরে সেখানে রিয়া রেফলি চলে আসে। তো রিয়া রেফলি, ইয়ো স্কাই, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস এই চারজনে মিলে কিন্তু আবার নায়া জ্যাক্স, ল্যাশ লেজেন্ড, আসকা এবং কাইরি সেন এই চারজনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং রিয়া রেফলি এই বিষয়টা বলে ওয়ার গেমস। তো উইমেন্স ওয়ার গেমস এর জন্য কিন্তু আজকের মানডে নাইট শোতে দুইটা টিম অলমোস্ট বিল্ড আপ হয়ে গেছে, যেখানে এক পক্ষে আছে রিয়া রেফলি, ইয়ো স্কাই, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস, অপর পক্ষে আছে নায়া জ্যাক্স, ল্যাশ লেজেন্ড, আসকা এবং কাইরি সেন। তো চারজন করে কিন্তু অলরেডি দুইটা টিমে হয়ে গেছে। এখন হিল টিমে যদি বেকি লিঞ্চ যুক্ত হয় এবং ফেস টিমে যদি এজেলি যুক্ত হয় তাহলে কিন্তু দুইটা টিম ওয়ার গেমস এর জন্য প্রপারলি রেডি হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই কিন্তু আজকের মানডে নাইট রয়ের শোটা শেষ হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের মানডে নাইট রয়ের রিভিউ ভিডিও। আজকের মানডে নাইট রয়ের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।